আসসালামু আলাইকুম সবাইকে। আমার পথ প্রবন্ধে আমরা ফিরে আসি। নিজের সত্যকে আমরা চিনতে চাই, আমাদের পথ, আমাদের রাস্তাটা আমরা পিক করতে চাই, কোন পথে আমরা চলব। অতএব এই অভিশাপ রথের সারণীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। আমি আর একটু পড়ি, তারপর বলবো, ব্যাখ্যা করব। স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে, নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এতটুকু। তাহলে কি বললো? অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বলে ভুল না করেন। আমরা নতুন কিছু করতে চাই, ভালো কিছু করতে চাই, গ্রুপটাকে পুরো দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই, কিন্তু কিছু মানুষ আমাদের পিছে লাগবে না, এই কাজটা ভুল বলবে না, তাহলে তারা আমাদেরকে বলবে অভিশপ্ত। অভিশপ্ত তোমরা সেই অভিশপ্ত পাবলিকদের, ক্যাপ্টেনকে, লিডারকে, আমি তোমাদেরকে চালাচ্ছি কে? আমি। তোমরা যদি অভিশপ্ত হও, কাদের নজরে? ভণ্ডদের নজরে। তোমাদের সেই রথটা চালাচ্ছি আমি। আমি সেই অভিশাপ রথের সারথি। বুঝছো কিনা বলো? অভিশাপ রথের সারথি কথাটা বুঝছো কিনা বলো? আমি তোমাদের অভিশাপ রথের সারথি। মানে আমাদের এই কাজটা যারা খারাপ মনে করে, যারা অভিশাপ মনে করে, তাদের জন্য আমাদের এই কাজটা অভিশাপ। সেই অভিশাপ রথের সারথি আমি। যেমন ধরো আমাদের মুক্তিযুদ্ধের সময় অভিশাপ রথের সারথি কথাটা আমি ফুল ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, মুক্তিযুদ্ধের সময় আমাদের এই বাংলাদেশ ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তাহলে দেশের বিরুদ্ধে যারা যায়, দেশের বিরুদ্ধে যারা যায় তারা দুষ্কৃতিকারী, তারা দেশের শত্রু। তাহলে মুক্তিবাহিনী যারা যুদ্ধ করত, তারা তৎকালীন পাকিস্তানের বিরুদ্ধে না? দেশ তো পাকিস্তান ছিল। তাহলে পাকিস্তানের বিরুদ্ধে গেলাম। তাহলে সবার কাছে, পশ্চিমাদের কাছে, পশ্চিম পাকিস্তানিদের কাছে আমরা বাঙালিরা, মুক্তিবাহিনীরা কি ছিল? সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, অভিশপ্ত। কিন্তু তৎকালীন সন্ত্রাসীরাই আজকের সূর্য সন্তান। 1971 সালের সন্ত্রাসীরাই, মিসক্রিয়েন্টরাই, দুষ্কৃতিকারীরাই আজকের সূর্য সন্তান নয়? আজকে তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি না? মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করছিলেন বলে। দেশের বিরুদ্ধে কি? এই বাংলাদেশের বিরুদ্ধে নয়, পাকিস্তান দেশটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন বলে, দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বলে তারা দুষ্কৃতিকারী, কিন্তু তারা আজকে দেশের সূর্য সন্তান। তাহলে পাকিস্তানিদের কাছে মুক্তিবাহিনীরা অভিশপ্ত। সেই অভিশপ্তদের সারথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বুঝেছো? কারণ তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে বঙ্গবন্ধু কখন অভিশাপ রথের সারথি হয়? বুঝেছো? এই দেশটাকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু যে আহ্বান করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন সেই দুষ্কৃতিকারীদের, তৎকালীন আমলের সন্ত্রাসীদের, মুক্তিবাহিনীদের। তখন পেপারে ছাপা হতো অমুক 2 জন গ্রেপ্তার করা হয়েছে। মুক্তিবাহিনী কেউ ধরা পড়লে, ধরা পড়েছে 2 জন দুষ্কৃতিকারী ধরা পড়েছে। তাহলে তখন তারা দুষ্কৃতিকারী, এখন তারা সূর্য সন্তান। ঠিক আছে? তাহলে সেই অভিশপ্ত পাকিস্তানিদের মতে এখন যারা দেশের সূর্য সন্তান, তাদের সারথি, অভিশাপ রথের সারথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, তাহলে এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। আমি একজন ভালো শিক্ষক, এটা যদি কেউ অহংকার মনে করে, আমার কিছু করার নেই। সায়েম স্যার বেশি কথা বলে, বেশি ডেলপিডায়, নিজেকে অনেক বড় কিছু মনে করে, তাহলে এটা যারা ভাববে তারা ভুল করে। স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। আমার এই কাজটা ভুল হয়েছে, হ্যাঁ, আমি মনে করো আজকে একটা ভুল কথা বললাম, ক্লাসের শেষে বললাম যে না ঠিক আছে, এই কথাটা বোধহয় আমি ভুল বলছি, তোমরা এটা গ্রহণ করবে না। হ্যাঁ, তাহলে এই যে আমি আমার নিজের ভুলটা স্বীকার করে নিলাম, এটা যদি কেউ বলে দেয় সায়েম স্যার আজকে আটকায় গেছে, মনে করো তোমাদেরকে একজন ম্যাথ স্যার বা যে কোনো স্যার হয়তো কোনো একটা কারণে, যে কোনো কারণে হয়তো একটা ইকুয়েশনে উনি একটা মিস্টেক করে ফেললেন,
উনি পরে এটা স্বীকারও করলেন। কিন্তু এটা নিয়ে যারা ট্রল করবে, আজকে স্যারে পারে নাই, আজকে স্যারকে আটকানো গেছে, এই সেই, কিছু পাবলিক আছে এরকম টিচারদেরকে যারা আটকাতে চায়। মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হতে পারে, যে কোনো টিচারের ভুল হতে পারে, আটকাতে পারে, স্বাভাবিক। যে কোনো একটা কারণে যদি স্যারের একটা আজকে মিস্টেক হয়ে যায়, তাহলে এটা নিয়ে যারা ট্রল করবে, হাসাহাসি করবে, তাদের সেই হাসাহাসিতে যদি আমি কষ্ট পাই, সেটা আমার দুর্বলতা। এই কথাটাই এখানে বলা হয়েছে। স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। আমার ভুল হয়েছে, এটা বললাম, এটা নিয়ে কেউ যদি ট্রল করে, সেই ট্রলে কষ্ট পাওয়াটা দুর্বলতা। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে, নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। আমি যে এই কাজটা করার যোগ্য, এই পথেই আমার সাফল্য বিদ্যমান, এখানে এসে আমি ভালো কিছু করতে পারবো, এটা যদি আমি জানতে পারি, নিজেকে আমি যদি ভালো মতো চিনতে পারি, তাহলে নিজেকে নিজের লিডার যদি মনে করতে পারি, তাহলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। সাকসেস ক্যান বি এ লোনলি রোড, ইট ক্যান বি এ টাফ রোড, ইট ক্যান বি এ হার্ড রোড, ইটস নট ফর এভরিওয়ান. Those who follow others like sheep cannot discover who they truly are. আবার বলি লাইনগুলো। Success can be a lonely road. সফলতা একলা একটা পথ হতে পারে। It can be a tough road. এই রাস্তাটা অনেক কঠিন হতে পারে। It can be a hard road. এই রাস্তাটা অনেক শক্ত হতে পারে, কঠিন হতে পারে। It's not for everyone. সফলতা সবার জন্য নয়। Those who follow others like sheep, যারা ভেড়ার পালের মতো একজনকে ফলো করে, cannot discover who they truly are. তারা আসলে নিজে কি সেটা কখনোই আবিষ্কার করতে পারতাম না। আমি যদি ভেড়ার পালে হারিয়ে যেতাম, তাহলে আমি ডিসকভার করতে পারতাম না যে গ্রুপে বাংলা ক্লাস দেওয়ার যোগ্যতা আমি রাখি। বুঝছো? যে নিজের সত্যকে নিজের কর্ণধার মনে করলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। আমি আমার কাজটাকে আমার কর্ণধার মনে করি, আমার শক্তিকে আমার কর্ণধার মনে করি, তাই এই কাজের উপর আমার একটা অটুট বিশ্বাস আছে যে না, এটা আমি করতে পারবই। বুঝছো সবাই? এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। আমরা তার কথা বুঝলাম না, আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। যাদের অন্তরে এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? সবাই একটু খেয়াল করো। এই যে এতক্ষণ যেগুলো পড়লাম, এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। আমাকে আমার মতো একটু পড়াতে দাও তোমরা, কারণ আমি জানি তোমাদের কোথায় প্রশ্ন আছে, কোথায় কি আছে সব আমি জানি। জাস্ট শুনে থাকো, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ঠিক আছে? এই স্বাবলম্বন, নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। এই আমার পথ প্রবন্ধটা কখন লেখা হয়? যখন লেখা হয় তখন এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলেছিল অখণ্ড ভারতবর্ষ। আমাদের বাংলাদেশটাও তখন ইন্ডিয়া ছিল, পাকিস্তানটাও তখন ইন্ডিয়া ছিল। 47-এর দেশভাগের পরে ইন্ডিয়া পাকিস্তান বিভক্ত হয়, পাকিস্তান থেকে পরবর্তীতে আমরা স্বাধীন হই। যাক, এই ভারতবর্ষের আমাদের বাঙালির জাতির পিতা যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারতবর্ষের জাতির পিতা ছিলেন মহাত্মা গান্ধীজি। এই মহাত্মা গান্ধীজি আমাদের নেতা ছিলেন, জাতির পিতা ছিলেন। তিনি বলছিলেন নিজে কিছু করার চেষ্টা করো, স্বাবলম্বী হও, কি অন্যের উপর নির্ভরশীল হইও না, গোলামির ভাব ত্যাগ করো, নিজেকে চিনতে শেখো, নিজে কিছু করো, নিজে একটা বিজনেস দাঁড় করাও, একটা প্ল্যাটফর্ম দাঁড় করাও, স্বাবলম্বন শেখাচ্ছিলেন। কিন্তু আমরা কত বোকা চিন্তা করো, আমরা কি বললাম? আমরা কিছু করব না, মহাত্মা গান্ধী তো আছেন, উনি যেটা বলবেন সেটা আমরা করব। তাহলে এটা হচ্ছে পরাবলম্বন। তোমরা যদি বলো পড়ালেখা করব না, কিছু করব না, সায়েম স্যার আছে, আমি আছি, এটাই এনাফ,
তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না যদি তোমরা নিজেরা স্টাডি না করো। পরাবলম্বন মানে কি? সায়েম স্যার তো আছে বাংলা A+, নিজে পড়ালেখা যদি না করো, স্বাবলম্বী যদি না হও, তাহলে আমাকে অনুসরণ করে, আমাকে লিডার মেনে কোনো লাভ নেই। স্বাবলম্বী হতে শেখো। তাহলে নিজে স্বাবলম্বী না হয়ে আরেকজনকে ভক্তি করে, তাকে অবলম্বন করে, তাকে মেন্টর মেনে কাজ নেই, নিজে যদি ওই কাজটা না করো। এই কথাটা দেখো এখানে কি বলছে, এই স্বাবলম্বন নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি বলছি কি, এমন একটা গ্রুপ যেখানে আসলে তোমরা ভালো কিছু পাবে, তোমরা সমস্যা ফেস করবে না, ভালো কিছু পাবে। এখন তোমরা যদি বলো যে না হয়েছে, গ্রুপ আছে, কাজ শেষ, নিজে যদি কিছু না করো, সেটা ভুল বুঝলে। এই ভুল আমরা বাঙালি জাতি বুঝেছিলাম। কিরকম? আমরা তার কথা বুঝলাম না, আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছে। আমরা পড়ালেখা করতেছি না, কেমিস্ট্রি কঠিন, স্যার তো আছে। আমরা বাংলা পড়তেছি না, অনেক কঠিন, সায়েম স্যার তো আছে। এটা হচ্ছে পরাবলম্বন। আরেকজনের উপর নির্ভর হওয়া ঠিক না। আরেকজনকে মেন্টর মানতে পারো, উনি তোমার গুরু হতে পারে, উনি তোমার আদর্শ হতে পারে, তবে ওনার মতো হওয়ার জন্য তুমি নিজে পরিশ্রম করো। আমরা কি বললাম? আমি নিজে কিছু করতেছি না, আমি বলতেছি কি মহাত্মা গান্ধী তো আছেন। বাঙালি যদি বলতো বঙ্গবন্ধুর ভাষণের পর এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই কথা শোনার পর আমরা বাঙালি জাতি বলতাম আমরা যুদ্ধ করব না, আমরা রক্ত দিব না, আমরা দেশ স্বাধীন করার জন্য মাঠে নামবো না, ঝাঁপিয়ে পড়বো না, বঙ্গবন্ধু তো আছেন। এ বাংলাদেশ কখনো স্বাধীন হতো? এ বাংলাদেশটা কখনো স্বাধীন হতো? নো, কখনো হতো না। তাহলে আরেকজনের উপর নির্ভরশীল হলে, উনি আছেন এই কথাটা মাথায় ঢুকিয়ে ফেললে হবে না। নিজে আগে স্বাবলম্বী হতে শেখো, নিজে কিছু করতে শেখো। এই স্বাবলম্বী হলেই সফলতা আসে। পরাবলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। সবচেয়ে বড় দাসত্ব তো এটাই, সবচেয়ে বড় দাসত্ব তো এটাই যে আমি আরেকজনের কথায় চলি, আরেকজনের কথায় আমাকে উঠতে হয়, বসতে হয়। এটাই তো সবচেয়ে বড় দাসত্ব। আমরা নিজেকে আরেকজনের কাছে সঁপে দিচ্ছি। নো, আমি নিজে কি সেটা আগে বুঝতে হবে। সবচেয়ে বড় দাসত্ব থেকে দূরে থাকতে হবে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে সবচেয়ে বড় দাসত্ব কি? পরাবলম্বন। আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে কে? পরাবলম্বন। স্বাবলম্বী হতে শেখাচ্ছিলেন কে? মহাত্মা গান্ধী। ঠিক আছে, আমরা কি বললাম? আমরা আছি এই কথা না বলে আমরা বলতে লাগলাম মহাত্মা গান্ধী তো আছেন। তাহলে আমরা পরাবলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করলো। বুঝছো? যাদের অন্তরে এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আত্মকে চিনলে আত্মনির্ভরতা আসে। আচ্ছা যাক, যাদের অন্তরে এত গোলামির ভাব, নিজেকে যারা গোলাম মনে করে, চাকর মনে করে, তারা গোলামি থেকে কখনো মুক্তি পাবে না। নিজে আমি একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাই, আমি এমন একটা গ্রুপ করতে চাই যেটা সারা বাংলাদেশের কাজে লাগবে। আমি পড়ালেখার পর একটা শুধু চাকরি করব, তাহলে দেশ আজকে এই সেবাটা পেত না, আমাকে তোমরা পেতে না। বুঝছো? তাহলে স্বাবলম্বী হয়েছিলেন বলেই, নিজে কিছু করার স্টেপ নিয়েছিলেন বলেই আজকে আমরা লাভবান। ওনার একটা কি হয়েছে? স্ট্যাটাস বিল্ড আপ হয়েছে। ওকে, আত্মকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এই আমার পথ প্রবন্ধটা একটা আত্মনির্ভরশীলতামূলক প্রবন্ধ। মানে আমি স্টেবল হতে চাই। স্টেবল যে কোনোভাবেই হওয়া যায়। ঠিক আছে? স্টেবল মানে এই নয় আমি ভালো বেতনের চাকরি করি, ভালো একটা কোম্পানিতে চাকরি করি, এটা মানে স্টেবল নয়। নিজে একটা কোম্পানি দাঁড় করানোই সবচেয়ে বড় স্টেবিলিটি, সেটেলমেন্ট। কেমন? ঠিক আছে? তাহলে আত্মকে চিনলে আত্মনির্ভরতা আসে। আমার সত্য কোনটা, কোন রাস্তাটা আমার জন্য, আমি কে, এটা যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের আত্মনির্ভরতা আসবে। নিজের উপর নিজে নির্ভর হতে পারবো, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো।
এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যিই আমাদের আসবে সেই দিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। স্বাধীনতা মানে কি? আমি মুক্ত, মুক্ত, আমার যেটা ভালো লাগে আমি সেটা করব, ঠিক আছে। বিজনেস মানে কি? যে আমি আজকে দোকান খুলব না, কেউ আমাকে বলতে পারবে ভাই আপনি দোকান খুলেন নাই কেন? তাহলে সেই ক্ষেত্রে আমি স্বাধীন, ঠিক আছে। স্বাধীনতা অনেক বড় জিনিস। আমি যদি অন্যের গোলামি করি, তার কথাই যদি আমাকে চলতে হয়, তার কথাই যদি আমাকে উঠতে হয়, বসতে হয়, তাহলে আমি স্বাধীন নই, আমি আত্মনির্ভরশীল নই। বলে এই আত্মনির্ভরশীলতা যেদিন সত্যিই আমাদের আসবে সেদিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলে যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। মানে কি? নিজে কাজ না করে অমুক ভাই আসেন, তমুক ভাই আসেন, অমুক ভাইয়ের সৈনিক, অমুক ভাই এই, অমুক ভাইয়ের কথা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কোনো লাভ নাই। নিজে যদি কাজ না করো, নিজে যদি পড়ালেখা না করো, নিজে যদি স্টাডি না করো, যত ভালো স্যারই তোমাকে পড়াক না কেন, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষকও যদি তোমাকে যদি পড়ায়, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না যদি নিজে কাজ না করো। আত্মকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, আর যাই হোক ভণ্ডামি নয়। আমি নিজেকে চিনি, আমি শিক্ষক, আমি শিক্ষক, এটা আমার প্যাশন, এটা আমার প্রফেশন, এটা আমার ভালো লাগা। এটাকে যদি আমি চিনতে পারি, এটা আমি যদি মানুষকে বলে বেড়াই যে আমি শিক্ষক, আমি টিচার, এটা অহংকার নয়, এটা দম্ভ নয়। যাই হোক ভণ্ডামি নয়, ভণ্ডামি নয়। আমি তো কাউকে বলতেছি না বাবা চুরি করো, ভাইয়া মদ খাও, ভাইয়া চলো সিগারেট খাই, এটা তো বলতেছি না। আমি বলতেছি আমি একজন শিক্ষক, আমি একটা ভালো কিছু করার চেষ্টায় আছি। তাহলে এটা কি ভণ্ডামি? নো। এই দম্ভ শির উঁচু করে, পুরুষ করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে, আর দুনিয়ার দ্বিতীয় কেউ নয়। মানে কি? এই দম্ভ মানে যারা দম্ভ মনে করে আমার সত্য প্রকাশটাকে, সেটা শির উঁচু করে, কনফিডেন্স বিল্ড আপ করে, পুরুষ করে। মানে কি পুরুষ করে? মানে কি পুরুষ করে? মানে যেমন কিছু কাজ নারীর জন্য, কিছু কাজ পুরুষের জন্য। পুরুষ যে কাজটাতে এক্সপার্ট, নারীরা সেই কাজে এক্সপার্ট নাও হতে পারে। আবার নারীরা যে কাজে এক্সপার্ট, আমরা পুরুষরা সেই কাজে এক্সপার্ট নাও হতে পারে। তাহলে পুরুষ করে বলতে দেখা যাচ্ছে সমাজের বড় বড় সব কিছু, মানে যেমন ধরো বাইরের কাজগুলো, ঘরের বাইরের কাজগুলো পুরুষরা করতেছে, একটু বড় করতেছে। কেমন? পুরুষরাই সবসময় দেখা যায় কি বিয়ে আমরা কেন বলি একটা কথা, মেয়েকে বিয়ে দিচ্ছি, ছেলেকে বিয়ে করাচ্ছি। বিয়ে দেয়া মানে কি? আমি একটা ছেলেকে, আমার বোনকে বা আমার মেয়েকে তুলে দিচ্ছি। তাহলে ছেলেদেরকে সবসময় লিডার কল্পনা করা হয়, মানে ছেলেকে কর্তা মনে করা হয়। তাহলে কর্তা, কর্তৃত্ব প্রদানের ভাব মানে পুরুষ করে, এই কথাটা বোঝানো হচ্ছে। মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। দেখো এখানে প্রবন্ধের সাথে ম্যাচ আপের জন্য, ম্যাচ আপ করার জন্য ডোন্ট কেয়ার শব্দটা ব্যবহার করা হয়েছে। এটা বাংলা প্রবন্ধ, কিন্তু এখানে যদি বলতো ডোন্ট কেয়ার শব্দ মানে কি, যে আমি তোমার ধারধারি না। যদি এখানে বলতো যে মনে একটা কি তোমাকে গোনার টাইম নেই, এই ভাব আনে, এটা মিলতেছে না। আচ্ছা আমি যদি বলি যে আই ডোন্ট কেয়ার, এটাতে বেশি ইমোশন কাজ করতেছে নাকি? তোমার ধারে না, আমি এটাতে বেশি ইমোশন কাজ করতেছে। অবশ্যই আই ডোন্ট কেয়ার, এটাতে বেশি ইমোশন কাজ করতেছে। এজন্য ইমোশনটা ঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য এখানে ডোন্ট কেয়ার শব্দটা ব্যবহার করা হয়েছে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, যাদের এই নিজের সত্যকে চেনার অহংকারটা আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারেন। আমরা দ্বিতীয় প্যারাও কমপ্লিট করলাম। আশা করি সবাই বুঝতে পারছো। বাংলাটা ফিল করার জিনিস, বোঝা হিসেবে নিবে না, বোঝা নয়। বাংলা ফিল করার জিনিস। দেশটাকে ভালোবাসতে শেখো।
নিজের, আমরা জাতি হিসেবে অনেক গর্বিত একটা জাতি, অনেক গর্বিত একটা জাতি। দেশটা কারো ভিক্ষে করে পাওয়া নয়, রক্ত দিয়ে কেনা। তো সেই দামটা, সেই মর্যাদাটা তোমরা দেবে। খুবই ইন্টারেস্টিং, খুবই এক্সাইটিং, খুবই এনজয়েবল একটা ক্লাস হচ্ছে আমার পথ। এগুলো সারা জীবন কাজে লাগবে। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার বোনেরা, আমার মায়েরা, এই ক্লাসটা আমি তোমাদেরকে পরীক্ষায় পাশ করার জন্য পড়াচ্ছি না, শুধু পরীক্ষার জন্য নয়। আমি চাই তোমরা ভালো মানুষ হও, আমি চাই তোমরা সফল হও। আমি শিক্ষক, আমার কাজ তোমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলা, শুধু শিক্ষাদান করা নয়। আমি বেতনভুক্ত কর্মচারী নই যে আসবো নির্দিষ্ট সময় পরে কাজ শেষে বেতন নিয়ে চলে যাব। নো, আমি একজন শিক্ষক, তোমাদের মা বাবার পরেই আমার স্থান। আমার এই কথাগুলো যদি তোমরা মনে করো যে না আমি বেশি বকবক করতেছি, সায়েম স্যার ছেলেটা বেশি বকবক করে, বেশি অপ্রয়োজনীয় কথা বলে, আই ডোন্ট কেয়ার, আমার কিছু করার নাই, এটাতে আমার খারাপ লাগে না। কারণ আত্মকে চিনলেই আত্মনির্ভরতা আসে। যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে। মানে আমি যদি ভিত্তি মজবুত না করে প্রথম দিকে আমার পথ প্রবন্ধটা কী নিয়ে এগুলো যদি ঠিকভাবে না বলে পড়ানো শুরু করে দিতাম, তোমরা ঠিকভাবে বুঝতে না। আমার মধ্যে যেসব খারাপ দিক আছে, বাজে অভ্যাস আছে, সেগুলো পুরোপুরি বের করে না দিয়ে ভালো হওয়ার চেষ্টা করলেও পুরোপুরি আমি ভালো হতে পারবো না। কেমন দেশের যারা শত্রু, দেশের যারা মিথ্যা ভণ্ডামি মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। যেসব আগাছা আছে, মানুষকে যারা ডিমোটিভেট করে, খারাপ বুদ্ধি দেয়, এগুলোকে আগে ছাঁটাই করতে হবে। ছাঁটাই করার জন্য প্রয়োজন কি? সম্মার্জনা মানে কি? মেজে ঘষে পরিষ্কার করা। মেজে ঘষে পরিষ্কার করা কি দিয়ে মেজে পরিষ্কার করতে হবে? মেজে ঘষে পরিষ্কার করার পর আগুন দিয়ে জ্বালিয়ে ফেলতে হবে, নিঃস্ব করে দিতে হবে, ভস্ম করে দিতে হবে। কাদেরকে? মিথ্যা, কপট, ভণ্ড আগাছাদের। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারণ মিথ্যা ভণ্ডামিকে প্রশ্রয় দেব। মানে এই কাজটা মিথ্যা, কিন্তু ও এত বড় মানুষ বলে ওকে আমার সার করতে হচ্ছে। না, এটা কখনো করবে না। সে কত টাকার মালিক, ডাজেন্ট ম্যাটার। সে অসৎ, তুমি মিয়া অসৎ। এটাই এই লাইনটার মিনিং। আমি কখনো মিথ্যা ভণ্ডামিকে প্রশ্রয় দেব না। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। আমি কোনোদিনই কারোর বাণীকে বেদ বাক্য বলে মেনে নেব না যদি তা সত্যতা প্রাণে সাড়া না দেয়। এটা আমি বলছি বলে করতে হবে এমন কোনো কথা নেই। মানুষে অনেক কথা বলবে, মানুষে অনেকে তোমাকে ভালো পরামর্শ দিবে। সব সিদ্ধান্ত আগে চিন্তা করো, নিজে চিন্তা করো কাজটা আসলে ঠিক হবে কি না, নিজে ডিসিশন নাও, তারপরে কাজটা করো। আমি বলছি বলে করতে হবে এমন কোনো কথা নেই। একজন একটা কথা বলছে, ওকে আমি লিডার মানি বলে ও বলছেই সেজন্য করব, কারো কথাকে আমি বেদ বাক্য বলে মেনে নেব না। ঠিক আছে? না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধার প্রশংসা পাওয়ার লোভে আমি কোনোদিনই প্রশংসা পাওয়ার লোভ আমি কোনোদিনই করবো না। মানে ক্লাসে স্যারে পড়াচ্ছে, 50 জন স্টুডেন্ট আছে, স্যারে খুবই সহজ একটা জিনিস পড়াইলো, 50 জনের মধ্যে 48 জনে বুঝলো, 2 জনে বোঝে নাই। কিন্তু স্যারা জিজ্ঞাসা করলো সবাই বুঝছো? 50 জন সবাই বলতেছে হ্যাঁ বুঝছি, অথচ 2 জন বুঝে নাই। তারা এইভাবে প্রশ্ন করে নাই যে না 48 জনে কি মনে করবে। এটা হচ্ছে না বুঝে বোঝার ভণ্ডামি করা। এই ভণ্ডামি মানুষকে নিষ্ক্রিয় করে ফেলে। এই প্রশংসা পাবার লোভ। আমি যদি বলি স্যার আমি বুঝি নাই, অনেকে হাসাহাসি করতে পারে, অনেকে আমাকে নিয়ে ট্রল করতে পারে, স্যারে বলতে পারে বেটা তুই এই জিনিসটাই বুঝোস না। এই প্রশংসা পাওয়ার আমার দরকার নাই, না বুঝে ভণ্ডামি করার আমার দরকার নাই। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। তুমি একটা কাজ যখন শুরু করবে সে কাজে তোমার ভুল হবে। ভুল করতে করতেই এই কাজে তুমি কখন এক্সপার্ট হয়ে যাবে তুমি নিজেই জানবে না। কোনো ভুল করছি বুঝতে পারলেই আমি তা প্রাণ ভরে স্বীকার করে নেব, প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে গো বজায় রাখবার জন্য ভুলটাকে ধরে থাকবো না। আমার এই কাজটা ভুল, আমি ভুল করতেছি, ভুলের মধ্যে থাকবো,
ভুলের মধ্যে থাকবো, লোকে কি বলবে এগুলো দরকার নাই। ভুল করছি, ওকে এই কাজটা আমি ভুল করছি, আমি স্বীকার করতেছি। লোকে কি বলবে, মানুষ আমাকে নিয়ে ট্রল করবে, এগুলো ধাপ ধারার টাইম আমার নাই। তাহলে আমার আগুন সেদিনই নিভে যাবে, আমার সত্যের আগুন সেদিনই নিভে যাবে। একমাত্র মিথ্যার জলেই এই শিখাকে নিভাতে পারবে, তাছাড়া কেউ নেভাতে পারবে না। আমার সত্য, আমার জীবন যদি একটা আগুনের শিখা হয়, সেই সত্যকে নেভাতে পারে একমাত্র মিথ্যা। মিথ্যাই আমার সত্যের আগুনকে নেভাতে পারে। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এই পথের অন্যতম উদ্দেশ্য। সেগুলো তোমরা বুঝতেছো। মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনির ভাব আনে না। মানে কি, আমরা যখন এক হতে পারবো, ওই যে বলছিলাম প্রথমে, বাংলাদেশ জিতলে কেন আমাদের এত ভালো লাগে, বাংলাদেশ অমুক একটা অর্জন করলো, এটাতে তো আমাদের তেমন একটা ভালো লাগে না। বাংলাদেশ পোশাক রপ্তানিতে সারা বিশ্বে 2য় স্থান অধিকার অর্জন করেছে, এটা শুনলে তো আমাদের ততটা আনন্দ লাগে না যতটা আনন্দ লাগে বাংলাদেশ একটা ম্যাচ জিতে গেলে। কেন? ওই যে সম্প্রীতির বন্ধন। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কে কোন দল করে ডাজেন্ট ফ্যাক্ট, সবাই চায় বাংলাদেশ জিতুক, সবাই চায় বাংলাদেশ ভালো খেলুক। এজন্যই বাংলাদেশ জিতলে আমাদের তো ভালো লাগে। মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিলে এর গলদ দূর করা আমার পথ প্রবন্ধের ও কাজী নজরুল ইসলামের লেখকের আমাদের অন্যতম উদ্দেশ্য। গলদ মানে বিসমিল্লাতে গল্লত, ব্যর্থতা। মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনির ভাব আনে না। বাংলাদেশের খেলা ক্রিকেট এক জায়গায় আমরা এক হয়ে যেতে পারছি বলে ধর্মের বৈষম্য আমাদেরকে আলাদা করতে পারে না। বাংলাদেশ টিমে মুসলিমও খেলে, হিন্দুও খেলে, সবাই দেশের জন্যই খেলে। এই ক্রিকেট এক জায়গায়, বাঙালি যদি সবাই এক, এজন্য বাংলাদেশ জিতলে আমাদের অনেক ভালো লাগে। এই ক্রিকেট ব্যাপারটাতে কেউ দুশ্মনি করে না, কেউ চায় না বাংলাদেশ হেরে যাক, কেউ চায় না বাংলাদেশ 50 রানে অল আউট হয়ে যাক, কেউ চায় না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না। আমি মুসলিম, আমি যদি প্রকৃত মুসলিম হই, আমি যদি ভালো মুসলিম হই, আমি কখনো একজন হিন্দুকে বলতে পারবো না ভাই তোমাদের ধর্ম মিথ্যা। একজন হিন্দু, সে যদি প্রকৃত হিন্দু হয়, সে কখনো বলতে পারবে না যে না তোমাদের ইসলাম ধর্ম ভুল। না, কখনো আমি আরেক ধর্মকে ঘৃণা করতে পারি না, কারণ আমার ধর্ম আমাকে সেই শিক্ষা দেয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নয়। একজনের ধর্ম, যার ধর্ম তার যেই যার জায়গা থেকে ধর্মটা পালন করার অধিকার আছে। আমার আরেকজনের ধর্মকে ঘৃণা করার অধিকার নাই। আল্লাহ আমাকে সে অধিকার দেয় নাই, আমার ধর্ম আমাকে সে অধিকার দেয় নাই। কোনো ধর্মই কোনো ধর্মকে ঘৃণা করার অধিকার দেয় নাই। দেশের পক্ষে যা মঙ্গল করবা সত্য, শুধু তাই লক্ষ্য করে আগুনের ঝান্ডা তুলিয়ে পথে বাহির হলাম। তাহলে আমার পথ আমি চিনে গেছি। এই পথে আমি কেন চলবো? দেশের জন্য মঙ্গলকর যা, সমাজের জন্য যা মঙ্গলকর তা অ্যাচিভ করার জন্য আগুনের ঝান্ডা, মশাল হাতে নিয়ে, পতাকা নিয়ে, বিজয় নিশান হাতে নিয়ে আমি বের হলাম। ওকে, আমরা কি আমাদের পথটা, জীবন চলার পথটা সিলেক্ট করতে পেরেছি, পিক করতে পেরেছি? সারা জীবন কাজে লাগবে ক্লাসটা? অবশ্যই লাগবে বলে আমি মনে করি, কারণ আমি সৈয়দ মোহাম্মদ সায়েম পরীক্ষায় পাশ করানোর জন্য শুধুমাত্র পড়াই না। আমি চাই তোমরা ভালো মানুষ হও, আদর্শবান হও, সৎ পথে থাকো, মানুষ হিসেবে গড়ে ওঠো। শুধু পরীক্ষায় ভালো করে কিছু হবে না। পরীক্ষায় ভালো করা মূল উদ্দেশ্য। অবশ্যই স্যার পরীক্ষায় নাম্বার না পেলে এখানে করতেছি কি, পরীক্ষায় ভালো করতে হবে, কিন্তু এটা জীবনের জন্য পড়তে হবে।